প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটি সেশনে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। সেই সাথে আমার শিক্ষার্থী বন্ধুদের একটি সুখবর দিতে চাই। সেই সুখবরটি হচ্ছে সরকারি চাকরিতে, যে কোনো চাকরিতে, বিসিএস সহ যে কোনো চাকরিতে মাত্র 200 টাকায় আবেদন ফর্ম পূরণ করা যাবে। আমাদের আসছে বিসিএস এর সেই কাঙ্ক্ষিত যে চাকরি বিসিএস, সেই বিসিএস এর ফর্ম পূরণ শুরু হবে 10 ডিসেম্বর থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর। মাত্র 20 দিন সময় দিয়েছে পিএসসি আমাদের। এই 20 দিনের ভিতরে আমাদের ফর্ম পূরণ করতে হবে। আমরা তাড়াহুড়ো না করে আমরা এই সময়ের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা ফর্ম পূরণ করার জন্য চেষ্টা করব। এবং এই ফর্ম পূরণ করতে গেলে, তাড়াহুড়ো করতে গেলে আমাদের কিছু ভুল হয়, আর অজান্তেই আমাদের কিছু ভুল হয়ে যায়। দেখা যায় যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়েও সেই ভুলের কারণে আমরা ওই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে ছিটকে পড়তে পারি। সেই ভুলগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছে আমাদের প্রিয় ওসমান স্যার। তো ওসমান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার লেটি স্যার, আপনাকে ধন্যবাদ। তো লেটি স্যার, আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো আলোচনায় একদম শুরুতেই আপনি যে কথাটা বলছিলেন, আমিও সেই কথাটা আবার একটু বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সবাইকে আমাদের পক্ষ থেকে এবং সমস্ত বেকার ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ যে চাকরির পরীক্ষার ফিটা কমানো হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা উদ্যোগ, খুব ভালো একটা উদ্যোগ। তো আমরা যেখানে ছিলাম, আমরা সেই আলোচনাটাতে ফিরে যাই। আমাদের আজকে শিরোনাম হলো 47তম বিসিএস ফর্ম পূরণে যে ভুলগুলো করবেন। তো লেটি স্যার, আপনি বলেছেন যে 10 তারিখ থেকে আমাদের ফর্ম পূরণ শুরু হবে। তো এখন এইখানে সমস্যাটা হয় কি, যে আমি আমার এই অভিজ্ঞতাটাও দেখেছি যে বিসিএস এর থার্ড স্টেপ, এমনকি ভাইবা দিতে গিয়েও ফাইল নিয়ে পিএসসি তে দৌড়াদৌড়ি করতে দেখেছে যে ওই যে একটা ফর্ম পূরণের সময় একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা সংশোধন, সব ভুল তো আর সংশোধন করা যাবে না, ভুলগুলো মারাত্মক ধরনের একটা প্রভাব ফেলে। লাস্টে পুলিশ ভেরিফিকেশনের সময় থেকে শুরু করে সবকিছুতে মারাত্মক ধরনের একটা প্রভাব ফেলে। তো এই কারণেই আপনারা ফর্ম পূরণটা করার সময় খুব মানে সাবধানে করতে হবে। এইটাও যেমন ঠিক, আবার এইটা নিয়ে যে একদম টেন্স থাকতে হবে এইটাও ঠিক না। তো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে ফর্ম পূরণ করতে গিয়ে সচরাচর যে ভুলগুলো হয়, আর ফর্ম পূরণ করতে গিয়ে আপনারা যে কাজগুলো করবেন না আর যে কাজগুলো আপনাদের করতে হবে, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো বিসিএস এর সার্কুলার আছে, যে সার্কুলারটা, এটা আমার সমস্ত শিক্ষার্থী যারা আছেন এবং চাকরি প্রার্থী যারা আছেন, আপনাদের জন্য আমি পরামর্শটা সবসময় দেই যে কোনো চাকরি নিয়োগের বিষয়ে যখন আমি কথা বলি তখন। এবারও আমি আপনাদেরকে সেই পরামর্শটা দেব যে আপনারা যে কোনো সার্কুলার, যে চাকরিটি আপনারা করবেন, ওই সার্কুলারটির অবশ্যই একটি হার্ড কপি বা প্রিন্টেড কপি এবং একটি সফট কপি বা যেটাকে আমরা ডিজিটাল কপি বলি আপনাদের কাছে লাগবে। এটা সারা জীবন লাগবে, আমাদের প্রতি বছর একবার দুবার করে লাগে। যে ওই কোন আপনাদের চাকরির সার্কুলার কোথায়, আপনাদের স্মারকলিপি কোথায়, আপনাদের এগুলো লাগবে, সবসময় লাগবে। আর পুরো বিসিএস এর একটা মানে সামারি এইখানে দেওয়া আছে, বিসিএস প্রক্রিয়ার আবেদনের সম্পূর্ণ জিনিসটুকু এইখানে দেওয়া আছে, একদম সবটুকু এইখানে দেওয়া আছে। তো আপনারা যে কাজটা করবেন, এইটাকে আপনাদের কাছে অবশ্যই রাখবেন, এটা আপনাদের লাগবে সবসময়। তো আমরা আমাদের মূল আলোচনাতে চলে আসি। তো একদম শুরুতেই আসি, আমরা যেটা বলছিলাম 47তম বিসিএস এর ফর্ম পূরণে যে ভুলগুলো করবেন না। আমরা আগে একটু চলে আসি যে আপনারা যেই কাজগুলো করবেন, আমরা সেই কাজগুলো একটু আগে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে অনুরোধ করবো বিনীতভাবে যে ভাই একটু কষ্ট করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ফাঁকে আরেকটা মেসেজ, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি আমাদের চ্যানেল থেকে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো যে কাজগুলো আপনারা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম, প্রথমে পিএসসির ওয়েবসাইট থেকে 47তম বিসিএস এর সার্কুলারটি ডাউনলোড করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করুন, তাহলে আবেদনের নিয়ম কানুন প্রায় সবটুকুই আপনারা বুঝতে পারবেন, কারণ আবেদনের নিয়ম কানুন মোটামুটি ওইটিতে বলে দেওয়া থাকে। তো লিটু স্যার, আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন কি না। অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে, হ্যাঁ, অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে তারা আবেদন করতে পারবেন। এইটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তবে এইখানে অ্যাপিয়ার্ড এর শর্তটা 47তম বিসিএস এ যেটা দেওয়া হয়েছে, বিসিএস এর আবেদনের শেষ দিনের মধ্যে লিখিত সব পরীক্ষা শেষ হতে হবে। অর্থাৎ আপনার 47 বিসিএস এর
এখন পর্যন্ত আবেদনের ডেডলাইন হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত। তাহলে তার 31 31 ডিসেম্বরের মধ্যে তার সমস্ত লিখিত পরীক্ষা শেষ হতে হবে, এবং এই লিখিত পরীক্ষার আপনার যে একটা প্রত্যয়ন পত্র দরকার পড়বে, এই প্রত্যয়ন পত্রটা সাধারণত ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটির আপনার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় বা আপনার ফ্যাকাল্টি থেকে দেওয়া হয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয় এইটা অধ্যক্ষ স্যার দেন, এইটা আপনার আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে। তবে এইখানে ভাই কেউ দয়া করে আবার মানে অসৎ কোনো পন্থা অবলম্বন করবেন না, কিন্তু আপনি ভেরিফিকেশনে গিয়ে মানে ধরা খেয়ে যাবেন, ভেরিফিকেশনে গিয়ে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষা পাশ করলে তিনি 47তম বিসিএস পরীক্ষা 2024 অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন, তবে তিনি তার এরূপ ফলাফল 47তম বিসিএস পরীক্ষা 2024-এর আবেদনপত্র জমা দেওয়ার অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইন আবেদন করতে পারবেন। তবে তা সাময়িক হিসেবে গণ্য হবে, সাময়িক হিসেবে গণ্য করা হবে, তবে সাময়িকভাবে গ্রহণ করা হবে। তবে কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা 47তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণের শেষ তারিখ অর্থাৎ 31/12/2024 তারিখের মধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে। এই ক্ষেত্রে আপনারা একটি উঠিয়ে রাখবেন, যেটাকে একটা প্রত্যয়ন উঠিয়ে রাখবেন, এটা ভাইবার সময় এটাকে দেখাতে হবে, ভাইবার সময় প্রার্থী হিসেবে। আমাদের তো যখন ওই যে কাগজপত্র পাঠাই তখন তো দরকার না, আমাদের প্রাথমিক অবস্থায় কোনো কাগজপত্র পাঠাতে হবে না। এটা যখন আপনার প্রিলি যখন টিকবেন তারা লিখিত পরীক্ষার আগে কাগজপত্র জমা দিতে হবে, একটা ফর্ম সহ কাগজপত্র জমা দিতে হবে। আচ্ছা, তো আমরা এবার পরের স্টেপটাতে চলে আসি। ছবির বিষয়ে আগেও যা ছিল এখনো তাই আছে, এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো না। সার্কুলার উল্লিখিত ফরম্যাট সাইজ করে নিন, আপনার স্বাক্ষর, ছবি এবং স্বাক্ষর আপনারটা আপনিই দেবেন। তবে ছবি এবং স্বাক্ষর সম্পর্কে অনেকে রিলেটিভ স্যার আমাকে প্রশ্ন করে যে স্যার আমার পুরনো ছবি আছে, দিতে পারবো কিনা। এখন তো ডিজিটাল যুগ, যে কোনো জায়গায় ইভেন তো আপনার মোবাইল দিয়ে ছবি তোলা যায় না। আমাদের এই ছবিটা করতে হবে মানে রিসেন্ট, খুবই সাম্প্রতিক। হ্যাঁ, সাম্প্রতিক ছবি করতে হবে এবং 3 মাসের ছবির উপরে কোনো কাজ করা যাবে না, যতটুকু এড়ানো যায় কাজ করা, মানে এডিট করা যাবে না, এডিট না করতে পারলেই ভালো। ভালো। আর হচ্ছে ধর্মীয় পোশাক, এখন অনেকেই যেটা ধর্মীয় পোশাক পরেন না, ধর্মীয় পোশাকে কোনো বাধা নিষেধ নেই, তবে যেটুকু আপনার কাছে চাই যে আপনার মুখটা যেন পরিষ্কারভাবে চেনা যায়, এইটুকু অর্থাৎ যতটুকু সম্ভব এইটুকু বজায় রেখে ছবিটা আপনি তুলবেন। ছবির সাথে আমাদের কাজ হচ্ছে স্যার যে আমাদের যেন আইডেন্টিফাই করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার বিসিএস এর আবেদন নিজ হাতেই করার চেষ্টা করুন। যে লিটু স্যার, এত ফোন পাই আমি যে প্রায় প্রত্যেক দিনই, স্যার আমি তো আবেদন করছিলাম এই সাবজেক্টে, আমার সাবজেক্ট চলে আসছে নিবন্ধনে, এইটা বিসিএস এর বেলায় এইটা হয় যে স্যার আমি ফার্স্ট চয়েস দিয়েছিলাম এইটা, চয়েস হয়ে গেছে এইটা, আমি অ্যাড্রেস লিখছিলাম এইটা, পোস্ট কোড দিয়ে দিচ্ছে এইটা। অনেক সময় এই রকমেরও দেখেছি আমরা যে ওই যে পয়েন্ট, হ্যাঁ, যে রেজাল্টের পয়েন্ট লেখার ক্ষেত্রেও অনেক ভুল করেছে। লিটু স্যার শুধু ওইটা না, আরেকটা ব্যাপার, এটা আমার বলতে হাসি পাচ্ছে, আসলে বিষয়টা খুব সিরিয়াস, মেল ফিমেল পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে দেখেন ভাই, যিনি দোকানদার তিনি তো একসাথে অনেকগুলো ফর্ম পূরণ করেন, একসাথে অনেকগুলো ফর্ম। তো এই ফর্মগুলো পূরণ করতে গেলে তিনিও একটা মানুষ, তো তিনি তো ভুল করতেই পারেন। এখন তার ভুলটা যখন সে ভুল করবে, আপনি গিয়ে যখন তাকে চার্জ করবেন তখন সে কি বলবে যে চেক করেন নাই কেন, আপনি চেক করেন নাই কেন, পরে হাসি দিয়ে বলে ভাই ভুল করে ফেলছে, এখন কি করেন, এখন কিচ্ছু করার নাই। সুতরাং এটা আপনার দায়িত্ব, এবং আপনি যদি এতটা ইরেসপন্সিবল যদি হন, তাহলে আমি বলবো যে ভাই বিসিএস এর মতো জায়গায় আপনার যাওয়ার দরকার নেই, কারণ বিসিএস আপনি প্রজাতন্ত্রের সর্বোচ্চ চাকরি করবেন, প্রজাতন্ত্রের নীতি নির্ধারক হবেন আপনারা। আর যদি ফর্মটাই আপনারা নিজ দায়িত্বে নিয়ে পূরণ না করতে পারেন, এটা তো নিতান্ত হতাশাজনক আপনার। এরপরটাতে আসি, আপনার আবেদন করার সম্পন্ন হলে আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি সংরক্ষণ করবেন, প্রয়োজনে প্রিন্ট কপি সংরক্ষণ করুন, কারণ অ্যাপ্লিকেন্ট কপিটি ভাইবা দেওয়ার সময় লাগবে, শুধু ভাইবা না, সারা জীবন চাকরি হওয়ার পরও লাগবে এটা। এমনকি যেদিন রিটায়ার্ড করবেন সেই দিনও আপনার এটা লাগবে। তো এরপরে আসে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে পরীক্ষার উত্তর প্রদানের ভাষা নির্বাচন। লিটু স্যার, এটা কিন্তু প্রায় আমি এই সমস্যাটা পাই যে দোকানদারকে যখন ফর্ম পূরণ করতে দিয়ে আসে, তখন কেউ হয়তো বা ইংলিশ মিডিয়ামে উত্তর মানে লিখিত পরীক্ষা লিখবে, আর এটা তো সিলেক্ট করতে হয় এখনই। তো দোকানদার করে কি, সে যেহেতু ম্যাক্সিমাম একটা বাংলা ভাষা কিন্তু ও ভাষা দিয়ে এখন ওইটাকে তো আর চেঞ্জ করা যাবে না। এখন ওই ভদ্রলোক যিনি অ্যাপ্লিকেন্ট, তিনি তো ঝামেলায় পড়ে গেছেন, কারণ তিনি হয়তো তার টোটাল প্রিপারেশনটাই ছিল ইংলিশে।
যিনি ডাক্তার যারা আছেন তারা তো পড়াটাই তাদের টোটাল পড়াটাই ইংলিশ, এখন তারা এটাকে বাংলা লিখবে কিভাবে? তো এই কারণে এই যে উত্তর প্রদানের ভাষাটা এইটা একটু কেয়ারফুলি সিলেক্ট করে নেবেন, যে আপনারা যে এইটা যেন ভুল না হয়। তাতে কিন্তু দেখা যাবে যে আপনি হয়তো বা লিখিত পরীক্ষায় খুব ভালোভাবে টিকতে পারতেন, শুধু ভাষা নির্বাচন করতে গিয়ে লিখিত পরীক্ষাতে ঝামেলা পড়ে গেছেন। আর পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষার কেন্দ্র যে আমাদের 8টা বিভাগীয় শহর, এই 8টা বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনি যে কোনো জায়গা থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন। বাংলাদেশের নাগরিক হলে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কেন্দ্র থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি আপনার সুবিধা মতো আপনি কোথা থেকে পরীক্ষা দেবেন, আপনার সুবিধা মতো আপনি আপনার কেন্দ্র নির্বাচন করবেন। আর আবেদনে ভুল হলে কি করবেন এটা আমরা সব শেষে বলবো। তাহলে লিটু স্যার, যেটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ এই কথাটা আমরা যেটা বলি যে পিএসসি 44তম বিসিএস প্রিলির পর থেকে রোল শাফল করে, অর্থাৎ এইটা এখন একটি সফটওয়্যারে একটা অ্যাপে অটো পাজল করে বা অটো শাফল করে সিট মানে কার সিট কোথায় পড়বে এইটা আগে যেরকম একটা ছিল প্রবণতা ছিল ম্যানুয়ালি যখন করা হতো। যেমন আমি তো খুব সম্ভবত 33তম বিসিএস এর পর থেকেই আপনার অনলাইনে আবেদন করা শুরু হয়। 34তম বিসিএস তো 33তম বিসিএস এ আমরা 32ও হয়, মানে 32ও অনলাইনই হয়। 31তম বিসিএস এর আগে দেখছিলাম যে মানে বিশেষভাবে সিরিয়াল মিলিয়ে ফর্ম কিনলে পেছনে মানে তার পিছনে আমি বসবো, পাশাপাশি একসাথে ফর্ম পাঠাবো। তো এইটারও বাঙালি আমরা এমন একটা জাতি, আমরা এত ক্রিয়েটিভ একটা জাতি, আমরা কিন্তু অনলাইনে এইখানেও কিন্তু আমরা বের করে ফেলেছিলাম যে বিশেষভাবে ফর্ম পূরণ করলে এক রুমে বা পাশাপাশি অনেকে প্রবণতা দেখা যায় যে মাঝ রাতে ফর্ম পূরণ করে পাশাপাশি বসার জন্য। এটা পিএসসি সমালোচনা হওয়ার পরে এটাকে পিএসসি খুব স্ট্রং পদক্ষেপ নিয়েছেন। এবার কিন্তু তারা আপনি যখনই ফর্ম পূরণ করেন, যেভাবে ফর্ম পূরণ করে তারা কয়েকবার এই সাফল করে আপনার সিট কোথায় পড়বে এটা আগ থেকে বলা সম্ভব না। সুতরাং ওইটা নিয়ে প্যারা নেওয়ার অযথা দরকার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরামর্শটা আপনাদের জন্য সেটা হচ্ছে যে খুব মানে দ্রুত আপনারা আবেদন করবেন, এইটা যেরকমটা না আবার একই সাথে শেষ দিনের জন্য বসে থাকবেন না। অনেক সময় দেখা যায় যে স্যার শেষ দিনে আপনার এত পরিমাণ সার্ভারের উপর চাপ থাকে, সার্ভার অনেক সময় আমরা দেখেছি অনেক সময় লক হয়ে যায়, সার্ভার বন্ধ হয়ে যাবে, সার্ভার রেসপন্স করে না। তবে এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি মোটামুটি মাঝামাঝি সময়ের দিকে আপনি আবেদন করবেন। আগে আমরা যে পরামর্শটা দিতাম সেটা দিতাম যে আপনি একটু দেরিতে আবেদন করুন, মাঝামাঝি সময় আবেদন করুন, কারণ দেরিতে আবেদন করলে আপনার রেজিস্ট্রেশন বা নিবন্ধন নাম্বারটা দেরিতে পড়বে, আপনার ভাইবেটা একটু শেষের দিকে বা মাঝামাঝির দিকে হবে। কিন্তু এবার যেহেতু 44তম বিসিএস এর পর থেকে যেহেতু অটো সাফল হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এইটার সম্ভাবনা নাই। যেমন আছে যিনি শেষের দিকে আবেদন করলেন দেখা গেল যে তার ভাইবে কিনা শুরুর দিকে চলে আসলো। এইটার জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না, বসে থাকবেন না, শেষ দিনের জন্য আপনারা আপনাদের আবেদনগুলো করে ফেলবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি আগেও বলেছি, অ্যাপ্লিক্যান্ট কপিটি আপনি সংরক্ষণ করুন, এবং এই অ্যাপ্লিক্যান্ট কপিটি আপনি সংরক্ষণ করার পর করে শুধু আপনার কাছে রাখবেন না, একজন দুজনকে দেখান। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আমার ভুলটা আমি ধরতে পারি না। আমি মনে করি যখন টাকা সেন্ড করার আগেই যে ওটা অ্যাপ্লিকেন্ট করার পরে ওই কপিটা ভালো একজনকে দেখানো, যে আমার কোথাও আমি বলতেছি তুমি দেখো আমার কোনো ভুল আছে কিনা, আমার কোনো ভুল আছে কিনা। আচ্ছা, এটা গেল। এরপরে চলে আসি আমরা যা করবেন সেটা তো আমরা বলেছি, এবার আমরা বলবো। আচ্ছা, এরপরে আসি বিসিএস আবেদন ফর্মে যে ভুলগুলো করবেন না। তো আমরা তো লিটু স্যার উপরে যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে আমাদের অনেকগুলো বিষয় চলে আসছে, তারপর ডেফিনেট করে বলে শেষ সময়ের জন্য অপেক্ষা। আমরা তো বলেই দিয়েছি শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। সার্ভারে বিজি থাকতে পারে, অথবা আপনার দেশে একটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, অথবা কোনো মানে আপনার নিজের একটা বিপদ হতে পারে, দেখা যেতে পারে যে যেদিন আমরা করবো সেদিন ওই অঞ্চলে। আচ্ছা, এরপরে আসি দোকানের উপর ভরসা। লিটু স্যার, এটা নিয়ে তো আমরা কথা বলছি, আসলে দোকানদারের দোষ দিয়ে তো লাভ নেই। যে তিনি তো একটু হেসে দেবেন, তিনি তো একটু হেসে বলবেন যে ভাই ভুল হয়ে গিয়েছিল। আলটিমেটলি তো আমার আর দুঃখের সীমা থাকবে না, আপনার বা যিনি অ্যাপ্লিকেন্ট তার দুঃখের সীমা থাকবে না। এরপরে চলে আসি আমরা, আবার অনেক সময় দেখা যায় যে এবার আমার ফার্স্ট টাইম আবার টিকবো না, এর জন্য কিন্তু আমরা একটু অবহেলা করি। হ্যাঁ, এটা করার উপায় নাই। আপনি ফার্স্ট বার এমন আছে আপনি ভাইবে ক্যাডারও হয়ে যেতে পারেন। এইটা আগে ছিল, এই প্রবণতাটা ছিল, কিন্তু 35তম বিসিএস এর পরে আমরা যেটা দেখলাম ফার্স্ট টার্ম
সেকেন্ড টার্ম থার্ড টার্ম এইটার ভ্যারি করে না। ভেরি করে না। দেখা গেছে যিনি ক্যাডার হয়ে গেছেন, একটা দুইটা বিসিএস এ ক্যাডার হয়ে গেছেন, আর যিনি হতে পারেন না ওই কয়েকবার দিও লেগে থেকে হতে পারেন না। যাক, এই বিষয়টা নিয়ে আপনাদের রোড টু 47 বিসিএস কিভাবে প্রিলিতে আপনারা 125 মার্ক নিশ্চিত করবেন সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আসতেছে, আমরা চেষ্টা করবো আগামীকালকে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা আমাদের সেই ভিডিওটা দেখবেন। আপনাদেরকে আমরা একটা পরিপূর্ণ ব্লুপ্রিন্ট দেওয়ার চেষ্টা করব এবং এটা একদম ম্যাথমেটিক্যালি হিসাব করে করে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি 125 পাবেন, একদম ধরে ধরে দেখিয়ে দেবো। আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। তো পরের জায়গাটাতে আমরা চলে আসি, যেটা বলছে যে এনআইডি বা অন্য তথ্যে ভুল। দেখেন লিটু স্যার, সমস্যাটা হয় কি, যে সমস্যাটা হয় যে বাংলাদেশের এটা হলো একটা জাতীয় সমস্যা। কারো না কারোর পরিবারে কোথাও না কোথাও ভুল থাকবে। এখন সেই ভুলটা হচ্ছে যে এনআইডিটা হচ্ছে একজনকে আইডেন্টিফাই করার জন্য। কিন্তু দুই একটা ধরেন একটা বর্ণে ভুল হতে পারে বা একটা এসে ভুল হতে পারে, কিন্তু আবুল কাশেম যদি আবুল হাশেম হয়ে যায়, স্যার আমি একজন উদাহরণ হিসেবে নাম বললাম, আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। অবশ্যই। এখন এই এনআইডিতে যে ভুলটা আছে, এখন আপনি যেটা চিন্তা করতেছেন আমার বাবার নাম আবুল হাশেম কিন্তু তার সঠিক নাম আবুল কাশেম, আপনি কাশেম দিয়ে রাখছেন, ভুল কিন্তু করছে উনি দুইটা করছে। এনআইডিতে একটা ভুল করছে, আবার এরপরে কিন্তু আরেকটা ভুল উনি করছে। তাহলে এখন কি করবেন? এটার জন্য আমাদের পরামর্শ থাকবে যেইটা, ভাই আপনার যত সার্টিফিকেটে যা কিছু ভুল আছে এগুলা যাদের মাধ্যমে হয়েছে বা যারা করেছেন আপনি তাদেরকে দায়ী করতে পারবেন না, কিন্তু এটা নিয়ে ভুগতে হবে আপনার। যত দ্রুত সম্ভব এগুলো সংশোধন করে ফেলুন। সংশোধিত হওয়ার পরে আপনার কাছে যেইটা থাকবে আপনি সেই তথ্যটা দেবেন, যেইটা আছে যেটা আপনার সঠিক। যদি সংশোধনের আবেদন দেওয়া থাকে আপনি ওই তথ্যটা দেবেন, আর এগুলো নিয়ে বসে থাকা চলবে না, খুব দ্রুত আপনারা এগুলোকে সংশোধন করে ফেলেন। আরেকটা জিনিস, যে পিতামাতার যে আইডি কার্ড এনআইডি কার্ড থাকে, আপনার এনআইডি কার্ডে ওই নাম থাকতে হবে এবং সার্টিফিকেটে মা বাবার সেম নাম থাকতে হবে। এরপরে চলে আসি আমরা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। তো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়ে যাই। এইটার কিছুই না, আমাদের মহামান্য হাইকোর্টের একটা রায় আছে যে আপনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হলেই, মানে বাংলাদেশের নাগরিক হলেই আপনি যে কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন এবং আপনাকে সরকারি চাকরি দিতে বা রাষ্ট্র এই ক্ষেত্রে আপনার ভূমি নেই বা আপনার জমি নেই এর জন্য আপনি চাকরির প্রাপ্যতা হারাবেন, এরকমটা হাইকোর্ট স্ট্রিক্টলি এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ চাকরি পেতে হলে বাংলাদেশের নাগরিকত্ব হলেই হবে। কিন্তু হয় কি যেটা, যে আপনাকে খুঁজে পাওয়ার জন্য, এই যে আপনি ব্যক্তি, আপনার সাথে সরকার, যখন আপনি চাকরি পাবেন তখন তো আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বলতে পারেন আমরা, কিন্তু সংবিধানে যেহেতু কর্মচারী আমরা সেটাই বললাম। এখন রাষ্ট্র কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে তার দরকার আপনার ভেরিফিকেশনের জন্য তাকে দরকার পড়বে, আপনাকে আপনার নিয়োগপত্রের জন্য আপনাকে দরকার পড়বে। এই কারণে আপনি বর্তমান ঠিকানা, যারা পড়ালেখা করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে বা যে কোনো জায়গাতে, আপনারা বর্তমান ঠিকানা হয়তো এটা দিয়ে রাখেন। দেখা যাচ্ছে বিসিএস শেষ হতে হতে উনি হল ছেড়ে দিয়েছে, এখন তার চিঠিটা যাচ্ছে কিন্তু তার ওই হলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা ঠিক রাখবেন, যেইখানে আপনাকে চেনে, যেইখানে আপনাকে জানে, আপনাকে খুঁজে পায়, ওইটা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে রাখবেন। আর বর্তমান ঠিকানা আপনি যেখানে আছেন দেন, এতে কোনো সমস্যা নেই। তার ঠিকানাগুলো এমন ভাবে দেবেন যেন আপনাকে খুঁজে পাওয়া যায়। আর মেয়েদের বেলা লিটু স্যার একটা প্রবলেম প্রায় আমাকে বলে, সে কি মা বাবার ঠিকানা দেবে না বাবার ঠিকানা দেবে না স্বামীর ঠিকানা দেবে। আচ্ছা, আমাদের স্বামীর, আমাদের বোনেরা এমনই একটা, তাদের নিজের কোনো ঠিকানা নেই, তার নিজের কোনো ঠিকানা নেই। আরে ভাই, আপনি যার ঠিকানা দেন সমস্যা নেই, আপনি মা বাবার ঠিকানা দেন তাতেও সমস্যা নেই, স্বামীর ঠিকানা দেন তাতেও সমস্যা নেই, ইভেন আপনার যদি নিজের ঠিকানা থেকে থাকে আপনি সেইটাও দেন। আবার একটা এইখানে আমরা একটা দেখি যে অনেকটা আগে তো জেলা উপজেলা কোঠা জেলা কোঠা ছিল, যে জেলা কোঠার জন্য কিন্তু ঠিকানা চেঞ্জ করতে। এটা তো যেহেতু আমাদের এবার তো সেই সুযোগ নেই। এবার তো খুব ভালো একটা প্রায় আমাদের 83% নিয়োগ হবে মেধায়, খুব ভালো একটা সুযোগ আমাদের জন্য মেধায়। আচ্ছা, তো এই ঠিকানাগুলো আপনারা আপনাদের মতো দিয়ে নেন, আর এরপরে যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লেটু স্যার, আমরা পরবর্তীতে আলোচনা করব আমাদের চয়েস লিস্ট আগে ঠিক করে না রাখা। এইটা আমরা একটা ভিডিওতে, যে আমাদের ক্যাডার চয়েস সম্পর্কিত একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এবং এটা আমাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। যে আমরা সেখানে বলেছিলাম যে চয়েস লিস্ট আপনি ঠিক করে রাখেন না, দোকানে গিয়ে তারপর চয়েস লিস্ট ঠিক করেন। এমনকি দোকানদার যিনি আছেন তিনি আপনাকে হেল্প করেন, পাশে আবার আরেক দোকানদারও তিনি এসে হেল্প করেন। আমি তাদেরকে ছোট করতেছি না, তারা ভালো পরামর্শ দেন,
কিন্তু বিষয়টা তারা পরামর্শ দেয় তো অ্যাজ ইউজুয়াল, যে সবাই এটা করতে, সবাই এটা আপনি করতেছে, করেন, আপনারা এইভাবে চলে। এইভাবে মানে মার্কেটে কি চলতে হয় ভাই? তো মার্কেটে যেটা চলে তারাও সেটা বলতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার তো ব্যক্তিগত চয়েস থাকতে পারে, পারে না? আপনার নিজস্ব একটা পরিকল্পনা থাকতে পারে। আপনি আপনার একটা মানে আপনি হয়তো চিন্তা করতেছেন, আপনি সবাই এই ক্যাডারটা চায়, আমি এই ক্যাডারটা করবো না, আমি এই ক্যাডারটা করবো। আপনি এটা আগে ঠিক করে রাখুন, সময় আছে আমাদের। এই ব্যাপারে আপনি হেল্প নেওয়ার জন্য আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখবেন, এবং আমরা ইনশাল্লাহ কালকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, একদম পুরোপুরি সাবজেক্ট ধরে উল্লেখ করে কে কোন ক্যাডার কিভাবে দিতে পারেন। আমরা সেই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যার মানে আপনারা যদি জানতে চান ক্যাডার চয়েস লিস্ট, তাহলে আপনাদের সাবজেক্ট এবং ইনস্টিটিউশন এবং আপনার কোন ক্যাডার আপনার চয়েস, প্রথম ক্যাডারের দিকে আপনার কোন ক্যাডার চয়েস, সেগুলো একটু আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা চেষ্টা করবো আপনাদের ক্যাডার চয়েসের বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা করার। তারপরে আসি আপনার ফি প্রদান নিশ্চিত না হওয়া। এটা বিষয়টা কি, দোকানদারের কাছে দিয়ে আসছে, দোকানদার বলছে ভাই আপনি যান, আমি টাকা পাঠিয়ে দেবো। এখন এটা দোকানদারের দোষ না, ওগুলো তো মেশিন, ভুল করতে পারে, মেশিন করতে পারে ভুল। এখন দেখা গেছে একজন দিয়ে আসছে, সে হয়তো কোন একটা জেলা সদরে আছে, সে আজকে গিয়েছে আবেদন করার জন্য, আবেদন করে সে বাড়িতে চলে আসছে। এখন দেখা গেছে যে আপনার আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনার ফি কনফার্ম করতে হবে। এখন সে চিন্তা করলো আবার 40-45 কিলোমিটার দূরে যাবো, কিন্তু তার মেসেজটা আসেনি। এখন দোকানদার তাকে খুঁজে পায়নি যে ভাই আমি আপনাকে যে ফোন দেবে এতগুলো আবেদনের ভিতরে কার্ডটা গেছে কার্ডটা যায়নি, আমি তো বলতে পারিনি। এইটা আপনার দায়িত্ব। ফি প্রদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে কনফার্ম, মানে এইটা ফি প্রদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি মানে হাল ছাড়বেন না। একটা নিবিড় যোগাযোগ, আমরা আমাদের ভাষায় বলি, এই জিনিস যে দোকান থেকে আপনি করছেন বা আপনি নিজে যদি দিয়ে থাকেন, একটা নিবিড় যোগাযোগ রাখবেন। আর এইটা অবশ্যই, আমি আবারও বলতেছি, অবশ্যই আপনি ওই আপনার আবেদন ফর্মটাকে পুরো দেখে তারপরে আপনি ভেরিফাই করে আপনি তারপরে দেবেন। আর পূরণকৃত ফর্ম অন্য কাউকে দিয়ে চেক না করানো, এটা আমরা একটু আগে বলে দিয়েছি। এরপরে আসি লিটু স্যার, এখন সবকিছুর পর একটা ভুল হয়ে গেছে, এখন এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আচ্ছা, এটা করণীয় হচ্ছে, এটা পিএসসি যে আমাদেরকে সমাধানটা দিয়েছেন সেটা হলো, কোনো ভুল তথ্য দিয়ে আবেদন ফি জমা দিলে আর সংশোধনের সুযোগ থাকবে না। তাই ফি জমা দেওয়ার আগে আবেদনপত্র প্রিভিউ দেখে নিশ্চিত হয়ে তারপর ফি জমা দিতে। আমরা বারবার যে কথাটা বলছি, যে কোনো কারণে তার ভুল হয়ে গেলে তিনি টাকা জমা না দেওয়া পর্যন্ত আমরা সংশোধন করতে পারি। সংশোধন বলতে আপনার 72 ঘন্টা যদি ওভার হয়ে যায়, তাহলে আবেদনটা এটার বাতিল হয়ে যাবে, সে কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবে। এই কারণে আমরা বলতেছি যে আপনার আবেদনটা মানে দেরি না করে ফেলেন। আপনি 31 তারিখে আবেদন করলেন, আবেদন করতে গিয়ে আপনার একটা ভুল ধরা পড়ে, আবেদনের তো আর সুযোগ থাকবে না। তো তার মানে আমাদের বিষয়টা কি দাঁড়ালো, যদি কোনো ভুল চলে আসে তাহলে আপনারা এটা নিয়ে টেন্স হওয়ার কোনো কারণ নেই। আপনার টাকাটা পরিশোধ করবেন না, অটোমেটিক্যালি 72 ঘন্টার পরে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। আর যদি এরকমটা হয়, ভুল তিনি করেই ফেলছেন, টাকাও জমা দিয়ে, এই ক্ষেত্রে করার কি? এই ক্ষেত্রে করার নিয়ে একটাই, যেটা হচ্ছে যে আপনার পিএসসি এর কার্যালয়ে যোগাযোগ করবেন, এবং পিএসসি এর যারা সম্মানিত কর্মকর্তারা যারা আছেন, তারা এই বিষয়ে খুবই উদার এবং খুবই সহযোগিতাপূর্ণ। আমরা বেশ কয়েকবার গিয়েছি, মানে আমাদের সময় যে ওই যে হাতে লিখিত, স্যার এটা এত মানে লয়াল এবং এতটাই হেল্পফুল, এটা আপনারা না গেলে বুঝতে পারবেন না। আপনারা যাবেন, যে কোনো সমস্যায় যদি সেটা সমাধান করার থাকে, সম্মানিত স্যারেরা সেটাকে আপনাদেরকে সমাধান করে দেবে। কিন্তু যেটা করার থাকবে না, সেটা আসলে দুঃখিত তারা। এখন লিটু স্যার, আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা চলে আসি, আমাদের বেশ কিছু প্রশ্ন চলে আসে। যে কিছু প্রশ্ন আমরা দেখি, প্রথমে সরকারি চাকরি উল্লেখ করা, অর্থাৎ একজন সরকারি চাকরি করছেন, এখন তিনি আবেদন করবেন, তিনি কি সরকারি চাকরি উল্লেখ করবেন না? এটা কমন প্রশ্ন। অবশ্যই সরকারি চাকরি আপনাকে উল্লেখ করতে হবে। এর কারণটা কি, যদি আপনি রাজস্ব খাতের কোনো চাকরি করেন, আপনি যদি এই চাকরিটা উল্লেখ না করেন, তাহলে আপনার পরে যখন তিনি বেতন করাতে যাবেন, আইবিএস এ যখন বেতন করাতে যাবেন, তখন তিনি বেতন করতে পারবেন না, কারণ তার আগে কিন্তু আইবিএস এ ডাটা এন্ট্রি আছে। তো সুতরাং এটাকে আপনাকে উল্লেখ করতে হবে। তথ্য আপনার লুকানোর জন্য পানিশমেন্ট হতে পারে তার জন্য। আর এটা কোনো কিছুই না, আপনি যখন এটা চাকরিটা উল্লেখ করবেন, তখন তাকে একটা এনওসি নিতে হবে। এনওসি কোনো বিষয় না। ধরেন ফর এক্সাম্পল, একজন প্রাইমারিতে চাকরি করলো, এটা কোনো বিষয় না। এনওসিটা লাগবে আপনার ভাইবার আগে, রিটেন পরীক্ষাতে এনওসিটা লাগবে না, ভাইবার আগে আপনি
ডিজি থেকে একটা এনওসি নিয়ে আমরা এই এনওসির জন্য কিন্তু আমরা অনেক সময় উল্লেখ করতে চাই না, উল্লেখ একটা করতে ঝামেলা চাই। কিন্তু ঝামেলা আপনার পুলিশ ভেরিফিকেশন তো হবে, পুলিশ হবে। ভেরিফিকেশন ফর্মে উল্লেখ করে দেবে তার এই চাকরিটা আছে, চাকরি আছে। এবং পিএসসি ইচ্ছে করলে কিন্তু এইটাই যে তথ্য লুকানোর অপরাধ, তথ্য এটা কিন্তু লুকানোর বড় অপরাধ, বড় অপরাধ। একটা বড় ধরনের একটা আপনার এই চাকরিও হবে না, আগের চাকরিও যাবে, আর আপনার পানিশমেন্টও হতে পারে যদি হতে তারা পারে, সেই ধরনের হ্যাঁ, পদক্ষেপ নেয়। পদক্ষেপ এটা কঠিন নেয়। কোনো বিষয় না। আমার দিতে সমস্যাটা কি? আবার অনেকে এই পরামর্শটা দিয়ে থাকেন, আমি কোথাও কোথাও দেখছি যে ভাইবা বোর্ডকে আপনার পক্ষে নেওয়ার জন্য আপনি যে আগে চাকরি করেন এটা উল্লেখই করবেন না। উল্লেখ করবেন না। এটা ভাই যারা বলেন আসলে তারা মানে কি যে বলেন, কোথা থেকে কি যে বলেন। আপনার এনআইডি কার্ডের বিপরীতে আপনার আইবিএস এ বেতন হচ্ছে, আপনাকে খুঁজে বের করা তো সরকারের জন্য, এখন এত বড় একটা সফটওয়্যার, প্রতিষ্ঠানের জন্য বা এত বড় একটা যন্ত্রের জন্য এটা তো কয়েক সেকেন্ডের বিষয়। আপনি উল্লেখ করবেন না কেন? আপনি কেন তথ্য গোপন করবেন? কোনো প্রয়োজন নেই, আপনি এটাকে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ঠিকানা, এটা নিয়ে তো আমরা বলেই দিয়েছি আপনি বাংলাদেশের নাগরিক হলেই হবে, কিন্তু আপনাকে খুঁজে যেন পায় এরকম ঠিকানাটা। মেয়েদের জন্য আপনি আপনার স্বামীর ঠিকানা ব্যবহার করতে পারবেন, আপনার বাবার ঠিকানা ব্যবহার করতে পারবেন, ইভেন দো কেউ যদি নিজের একটা বাড়ি করা থাকে আপনি সেই ঠিকানাও ব্যবহার করতে পারবেন, শুধু আপনাকে যেন খুঁজে পাওয়া যায়। এরপর হচ্ছে শারীরিক যোগ্যতা। লিটু স্যার, এই বিষয়টা নিয়ে আমরা যখন প্রথম যে ভিডিওটা করেছিলাম তখন একজন আমাকে বলেছিল যে শারীরিক যোগ্যতা স্যার, আমি এই যোগ্যতার জন্য আমার পুলিশ ক্যাডার পছন্দ ছিল, আমি আবেদন করতে পারবো না। দেখছিলেন মনে হয়? হ্যাঁ, এটা দেখছি আমি। তো এখন যেটা হচ্ছে যে আপনার বিসিএস এর জন্য ন্যূনতম কিছু শারীরিক যোগ্যতা দেওয়া আছে। সেই শারীরিক যোগ্যতাগুলো যদি পূরণ করতে পারেন তাহলে তিনি ওই সংশ্লিষ্ট ক্যাডারে আবেদন করতে পারবেন না। এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে ক্যাডার চাহিদাটা দিতে হবে। এটা তো শুধুমাত্র পুলিশ ক্যাডারের জন্য না, সব ক্যাডারের জন্য ন্যূনতম একটা আছে, আর পুলিশ ক্যাডারের জন্য, পুলিশ এবং আনসার ক্যাডারের জন্য একটা আছে, উচ্চতার একটা ব্যাপার আছে। এই যে আমাদের এইটা একটু মাথায় রাখবেন ভাই। অনেক সময় লিটু স্যার এই ব্যাপারটা আসলে খুব দুঃখজনক। আপনি 3টা বা 4টা ফেজ অতিক্রম করে যখন আপনি মেডিকেলে আনফিট যখন ঘোষণা হন তখন এটা আসলে খুব কষ্টকর যে বিসিএস পুলিশ আর অন্যান্য ক্যাডারটা আমরা বলে দেই। অন্যান্য ক্যাডারটা হচ্ছে 152.40 সেন্টিমিটার আর ওজন হচ্ছে 49.99 কেজি, আর মহিলা হচ্ছে 147.32 সেন্টিমিটার আর ওজন হচ্ছে এত। আর পুলিশ ক্যাডারের জন্য 162.56 সেন্টিমিটার আর ওজন হচ্ছে 54.54 কিলোগ্রাম, আর মহিলাদের জন্য 152.40 সেন্টিমিটার আর ওজন হচ্ছে 45.45 কিলো। তো ওজনের বিষয়টা এটা আমরা একটু পরেই যেটা বলবো, ওজনটা যদি একটু কম বেশি হয় মেডিকেল বোর্ড আপনাকে একটু সময় দেবে, আপনি পরে ওইটাকে কভার করে ফেলতে পারবেন, কিন্তু উচ্চতার বিষয়টা কভার করা যাবে না। তো এই বিষয়টা সতর্ক হয়ে, কারণ আপনাকে দেখা গেছে বিসিএস পুলিশে আপনাকে সুপারিশ করা হয়েছে কিন্তু মেডিকেলে আপনি গিয়ে এইটা আপনার পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ চূড়ান্ত সুপারিশ তিনি পাবেন না। তো আগে এটা কিন্তু কনফার্ম হয়ে তারপর আবেদনটা করবে। এই যে বলে দিয়েছে এখানে তিনি এই উচ্চতার বিষয়টা এখানে বলে দিয়েছে। উচ্চতা না থাকলে তিনি সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীকে বিধি অনুযায়ী দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। অন্যান্য স্বাস্থ্যগত সম্পর্কিত এইটা মেডিকেল বোর্ড তারা সিদ্ধান্ত নেবেন। এটা তো আমরা যেটা বলছিলাম যে এই বিষয়গুলো ভাই একটু ভালো করে খেয়াল করে তারপর আপনি আবেদন করবেন। আর যদি কারোর যদি এরকমটা হয় যে তার কাঙ্ক্ষিত উচ্চতা নেই, এটার জন্য মন খারাপ করবেন না। আরে ভাই কি হয়েছে, আপনার একটা সুযোগ বন্ধ হয়ে গেছে, আপনার জন্য আরো অনেক সুযোগ আছে, আরো ক্যাডার আছে। আপনি তো শুনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে সবসময়কার জন্য, যে দেখেন আপনি যখন কর্ম করবেন, একজন মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন লোক, তিনিও কর্মটাই যেরকম তার ধর্ম, একই সাথে আমি মনে করি যে লিটু স্যার যিনি মেথর আছেন তারও কর্মটা ধর্ম। আমার কাছে মনে হয় যে সে মেথর শ্রেষ্ঠ হতে পারবেন মানবিকতার দিক থেকে যদি তিনি তার কর্মটাকে পালন করেন। আর রাষ্ট্রের সর্বোচ্চ একজন কর্মকর্তা তিনি আমাদের কাছে একজন ভ্রান্ত মানুষ হিসেবে বিবেচিত হবেন যদি তিনি তার কর্মটাকে ঠিক মতো পালন না করে। এইটা কোনো বিষয় না, আপনি ওইটা চেয়েছেন ওইটা হয়নি, তাতে কি হয়েছে? পুলিশ ক্যাডার ছাড়াই বা প্রশাসন ক্যাডার ছাড়াই বাংলাদেশে অনেক মানুষ সফল হচ্ছেন, হবে। এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই বা এটা নিয়ে মন খারাপ করার কোনো বিন্দু মাত্র দরকার নেই। আপনার অন্য জায়গার যোগ্যতা আছে, আপনি সেটা দিয়ে ট্রাই করুন। পরেরটাতে আসি, অ্যাপিয়ার দিয়ে আবেদন। এটা তো আমরা বলে ফেলেছি, নাম ভুল, এটা নিয়ে আমরা বলেছি জেনারেল টেকনিক্যাল উভয় ক্যাডারে আবেদন। এখন দেখা গেছে কি যে লিটু স্যার, যে এটা তো আমরা যদিও ক্যাডার চয়েসের ভিতরে গিয়ে আবেদন করে ফেলেছে, মানে ক্যাডার চয়েসে গিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, ওই ভিডিওটা আপনি একটু দেখে নেবেন। ধরেন একজন তিনি শিক্ষা ক্যাডার বা একটা প্রফেশনাল ক্যাডার, তার এটা হলো তার ফার্স্ট চয়েস, ঠিক আছে? তো এটা যদি তার ফার্স্ট চয়েস হয় অর্থাৎ তিনি এই ক্যাডারটাতে যাবেন। এখন তিনি যদি উপরের দিকে জেনারেল ক্যাডার গুলো দিয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা ক্যাডার উনি সুপারিশ পাবেন না। আবার দেখা গেছে যে উনি হয়তো বা যে কোনো কারণেই হোক একটা প্রফেশনাল ক্যাডারকে শুরুতে দিয়ে রাখছেন,
কিন্তু ওনার রেজাল্ট ভালো ছিল, কিন্তু ওনার জেনারেল ক্যাডার গুলো চলে আসছে নিচের দিকে, তখন কিন্তু তিনি ওই প্রফেশনাল ক্যাডারটা, হ্যাঁ প্রফেশনাল, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে, আপনি একটু দেখে নেবেন। তারপরে এসে একাধিক ক্যাডারের সুপারিশ। একাধিক ক্যাডারের যে সুপারিশটা, একাধিক ক্যাডারে আপনি কোন একটা বিসিএস একবারে শুধুমাত্র আপনি একটা ক্যাডারের জন্য সুপারিশ পাবেন। পরবর্তী বিসিএস গুলোতে আপনি ক্যাডার পরিবর্তন করতে পারবেন, কিন্তু এক বিসিএস এ কেবল একটা। মানে যে আপনি বিষয়টা এমনটা না যে আপনাকে একই সাথে পুলিশ ক্যাডারে সুপারিশ করে দিলে আপনি প্রশাসন শিক্ষা ক্যাডারে যাবেন, বিষয়টা এরকম না। একটা ক্যাডারে আপনাকে সুপারিশ করা হবে। আর লেটেস্ট আরেকটা বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে 3 বছরের মেয়াদী কোর্স দ্বারা আবেদন না, 3 বছরের মেয়াদী কোর্স দ্বারা আপনারা আবেদন করতে পারবেন না। আর আবেদনের ন্যূনতম যোগ্যতা হলো আপনাকে 4 বছর মেয়াদী একটা স্নাতক কোর্স থাকতে হবে। আর যদি 4 বছর মেয়াদী স্নাতক কোর্স না থাকে, তাহলে 3 বছর মেয়াদী কোর্সের সাথে সাথে মাস্টার্স সেটা 2 বছরের মাস্টার্স থাকতে হবে বা 1 বছরের মাস্টার্স থাকতে হবে। বিষয়টা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। আমি যদি খুব সহজভাবে বলি, অনার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন, যদি ডিগ্রি থাকে আপনার মাস্টার্স থাকতে হবে। আর আমার একটি রোগ আছে, আমি কি মেডিকেল টেস্টে বাদ পড়বো? না ভাই, মেডিকেল টেস্ট আপনাকে এই ধরনের কোনো রোগের জন্য বাদ দেবে না। আপনাকে জাস্ট কয়েকটা টেস্ট করা হবে, আপনার একটা চেস্টের এক্সরে করা হবে, একটা ইউরিন পরীক্ষা করা হবে, আপনার চোখের দৃষ্টিটা পরীক্ষা করা হবে। এটার জন্য আপনাকে মেডিকেলে আনফিট ঘোষণা করবে না, কারণ মেডিকেল বোর্ড সবাই মোটামুটি এটা লয়াল, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। একজন আমাকে প্রশ্ন করছিলেন, স্যার আমার একটা কাটা দাগ আছে, আমি কি পুলিশ ক্যাডারে যেতে পারবো? পুলিশ ক্যাডারে যাওয়ার জন্য আপনার কাটা দাগ কোনো ব্যারিয়ার বা কোনো বাধা না, আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তিনি তারপরে হচ্ছে আমার এক বিভাগের পরীক্ষা অন্য বিভাগ থেকে দেওয়া যাবে কি না, এটা আমরা শুরুতেই বলে দিয়েছি। তো লেখি স্যার, এটাই ছিল মোটামুটি আজকে আলোচনা। আপনাকেও ধন্যবাদ আমাদের বিষয়ে এত সুন্দরভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। তো মানে আপনাদের কাছে আমার সর্বশেষ যেটা বলা থাকবে, আমাদের যেহেতু আবেদনটা শুরু হবে, এর মধ্যে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার একটা প্রোফাইল করে ফেলুন। অর্থাৎ একটা আবেদনে কি কি তথ্য লাগবে সেই তথ্যগুলোকে আপনি একটা কাগজে লিখে ফেলুন। আর আপনার সার্টিফিকেট, এনআইডি কার্ড এগুলো চেক করুন, কোন জায়গায় ভুল আছে কিনা, আবেদনের আগে এগুলো সংশোধন করার চেষ্টা করুন। এরপর হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্যাডার চয়েস লিস্ট, এই লিস্টটা আপনি আমাদের ভিডিওটা দেখে নেবেন, আর আমরা চেষ্টা করবো কাল বা পরশু আরেকটা ভিডিও দেওয়ার জন্য। এই ক্যাডার চয়েস লিস্টটা আপনারা একটু দেখে নেবেন। আর এর বাইরেও যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং সর্বশেষ যেটা, আমার পাঠঘরে যদি আপনারা তরুণরা যারা আছেন, তারা যদি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনাদের স্বপ্নের সারথি বা আপনাদের স্বপ্নের সহযোগী হতে পারি আমরা, আমার পাঠঘর। আমরা গর্বিত মনে করব, এবং আমরা মনে করি যে আপনাদের এই স্বপ্ন পূরণে আমরাও কোনো না কোনো ভূমিকা রাখতে পারবো। আমাদের বিভিন্ন কোর্স চলমান আছে, যেমন একদম অ্যাডভান্স কোর্স বা ইন্টেনসিভ কেয়ার কোর্স, ক্রাশ কোর্স, এগুলো আমাদের চলমান আছে। আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।